মাঝরাতে ফের শরীর কাঁপিয়ে জ্বর এসেছিল অর্ষার। সে জ্বরের ঘোরে কিছুই টের পায়নি। ভোর রাত অবধি ওর শিয়রে বসেছিল আহিল আর রেনু। জ্বর কমে আসতেই যে যার রুমে গিয়ে ঘুমিয়েছে। যখন অর্ষার ঘুম ভাঙে তখন ঘড়ির কাঁটায় 6:30 বাজে। মাথার ওপর ফ্যান চলছে, তবুও শরীর ঘামছে খুব। জ্বর ছাড়ছে ধীরে ধীরে। শুক্রবার হওয়ায় কলেজ বন্ধ, তাই তাড়াতাড়ি ওঠারও তাড়া নেই। সে আরেকটু শুয়ে থাকে, বিছানায় শুয়ে গড়াগড়ি খায়। আহনাফের ঘুম ভেঙেছে ফজরের আজানের সময়। সে নামাজ পড়ে আর ঘুমায়নি। অর্ষার ঘরের লাইট জ্বালানো দেখে একবার ভেবেছিল গিয়ে দেখে আসবে শরীরের অবস্থা কেমন। পরবর্তীতে মনে হলো ইচ্ছেটা অসম্ভব রকমের বাড়াবাড়ি। অর্ষা তার ছোট ভাইয়ের কলেজ বন্ধু, তার তো আর কেউ নয়। মানবিকতার খাতিরে যতটুকু সাহায্য করার প্রয়োজন ততটুকু সে করেছে। সুতরাং এখন আর তার এত অস্থির হওয়ার কিছু নেই। আহিল নিজেই অর্ষার দেখভাল করতে পারবে। এছাড়া মা রেনু তো আছেই। নামাজ শেষ করে কিছুক্ষণ সে ল্যাপটপে অফিসের মেল চেক করেছে। কাজ শেষ করে বই পড়েছে। এই মুহূর্তে সে অনুভব করেছে এখন আর চা না হলে তার চলবেই না। তাই সে রুম থেকে বের হয় চা খাওয়ার জন্য। ড্রয়িং রুমে যাওয়ার সময় বাড়ির কলিং বেল বেজে ওঠে। রেনু রান্নাঘর থেকে বেরিয়ে আসছিল। আহনাফ ইশারায় বলল, আমি দেখছি। এরপর দরজা খুলতে যেতে যেতে বলল, আমায় 1 কাপ চা দিস রেনু। যে আচ্ছা ভাইজান। আহনাফ দরজা খুলে সারপ্রাইজ হয়ে যায়। কিছুক্ষণ বিস্মিত হয়ে তাকিয়েই থাকে। তার দেখার ভুল নয় নিশ্চয়ই। সামনে কেয়া দাঁড়িয়ে রয়েছে। পরনে অফ হোয়াইট রঙের একটা শাড়ি, ওর ডান কাঁধে ব্যাগ আর কোলে তিয়াস। সে মুখে একটা আঙুল ঢুকিয়ে ফ্যাল ফ্যাল করে আহনাফের দিকে তাকিয়ে রয়েছে। হয়তো তার কাছে আহনাফকে চেনা চেনা লাগছে, আবার মনে হচ্ছে অচেনা। এর কারণ হচ্ছে আহনাফ এবং আহিলের চেহারায় অনেক মিল রয়েছে। আহনাফ হেসে অবাক হয়ে বলল, হারে আপনি? প্রত্যুত্তরে কেয়াও হেসে বলল, হ্যাঁ, উপায় না পেয়ে আসতেই হলো। বেশ তো, ভেতরে আসুন। না না, ভেতরে যাব না, আসতে হলো তিয়াসের জন্য। গতকাল রাতেও থ্যাংক ইউ বলে তিয়াসকে আহনাফের কোলে দেয় কেয়া। দুজনে থেকে বিদায় নিয়ে চলে যায়। আহনাফ অনেকক্ষণ পর্যন্ত দরজায় দাঁড়িয়ে থাকে। কেয়া চলে যাওয়ার পর সে দরজা লাগায়। তিয়াসকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় এসে বসে। এত বড় বাড়ি দেখে তিয়াস বেজায় খুশি। কোল থেকে নেমে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে আর খিলখিল করে হাসছে। তিয়াস অনেক ফর্সা। ওর ফর্সা গায়ে নীল শার্ট একদম ফুটে উঠেছে। দৌড়াতে দৌড়াতে রান্নাঘরের দিকে চলে যায় সে। রেনুও তখন চা নিয়ে বের হচ্ছিল। তিয়াস রেনুর পায়ের সঙ্গে ধাক্কা খেতেই রেনু, ও বাবা গো বলে চেঁচিয়ে ওঠে। তিয়াস ওর চিৎকারে ভয় পেয়ে যায়। আহনাফ এগিয়ে গিয়ে ওকে কোলে তুলে নেয়। রেনু হাঁ করে তাকিয়ে আছে। অবাক হয়ে বলে, ও আল্লাহ, সাত সকালে বাচ্চা টপকাইল কই থিকা? আহনাফ বিরক্ত হয়ে বলল, কি সব আজে বাজে কথা বলছিস? এই বাচ্চা কি আপনার ভাইজান? আহনাফ কিছু বলার পূর্বেই রেনু, খালাম্মা, ও খালাম্মা বলে আমেনা বেগমকে ডাকতে লাগল। আমেনা বেগম রুম থেকে বের হতে হতে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এভাবেই চেঁচাচ্ছিস কেন? দেখা যান খালাম্মা। আমেনা বেগম জিজ্ঞেস করলেন, কি দেখব? বাচ্চা দেখেন, বাচ্চা, বড় ভাইজানের বাচ্চা। তিনি তিয়াসকে দেখে রেনুকে ধমক দিয়ে বললেন, না জেনে কোনো কথা বলতে বারণ করেছি না তোকে? না, দেখা কি আবার, এই তো জলজ্জান্ত বাচ্চা লইয়া ভাইজান দাঁড়ায়া রইছে। অর্ষার ভাতিজা এটা। রেনু জিহ্বায় কামড় দিয়ে বলল, ও পোস, ছড়ি খালাম্মা, ছড়ি ভাইজান। আহনাফ সংশোধন করে দিয়ে বলল, ছড়ি নয়, শরি। ওই হইল একটা। আপনার চা তো ঠান্ডা হইয়া গেছে ভাইজান। চা না দিয়ে এত বকবক করলে ঠান্ডা তো হবেই। একটু দাঁড়ান, আমি আরেক কাপ নিয়ে আইতাছি। রেনু চলে গেল রান্নাঘরে। আমেনা বেগম জিজ্ঞেস করলেন, তিয়াসকে দিয়ে গেল কে? আহনাফ বিস্তারিত সব বলে তিয়াসকে নিয়ে আবার সোফায় বসল। আমেনা বেগম অর্ষাকে ডাকতে যাওয়ার পূর্বেই অর্ষা ঘর থেকে বেরিয়ে এদিকে আসছিল। ওকে দেখেই সোফা থেকে নেমে দৌড়ে যায় তিয়াস। তিয়াসকে দেখে ভারী অবাক হয় অর্ষা। কোলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। নরম তুলতুল। অর্ষা কি বলবে বুঝতে না পেরে চুপ করে রইল। তবে তার মনে হচ্ছিল এই বাড়িতে এসে শুধু শুধু মানুষগুলোকে কষ্ট দিচ্ছে সে।
আহিল বাদে সবাই সকালের নাস্তা একসাথে খেয়ে নিল। রাত জেগেছিল বলে আহিলের ঘুমের রেশ কাটেনি এখনো। খাওয়া শেষে আহনাফ আর জহির চৌধুরী অফিসে গেছে। আহনাফ অবশ্য বাবার সাথে অফিস ঘুরে দেখবে বলে গেছে। আহিল তো ঘুমে। ড্রয়িং রুমে বসে অর্ষা, আমেনা বেগম, তিয়াস আর রেনু টিভি দেখছিল। তিয়াস অবশ্য স্থির নেই, সে এদিক সেদিক এখনো ছুটোছুটি করছে। আহিল ঘুমে ঢুলতে ঢুলতে ফোন নিয়ে ড্রয়িং রুমে আসে। ঘুম জড়ানো কণ্ঠে অর্ষাকে বলে, লামিয়া কথা বলবে, দেখ কি বলে। অর্ষা বাদে বাকিদের একটা মেসেঞ্জার গ্রুপ রয়েছে। ওরা গ্রুপের নামটাও দিয়েছে গ্যাঞ্জাম পার্টি। যেহেতু অর্ষার ফোন নেই তাই সে গ্রুপে অ্যাডও নেই। অর্ষা উঠে গিয়ে ফোন হাতে নেয়। সবাই ভিডিও কলে ছিল। লামিয়া কাঁদো কাঁদো হয়ে বলে, আমার তো সর্বনাশ হয়ে গেছে বোকারানি। অর্ষা জিজ্ঞেস করে, কি হয়েছে, তুই কাঁদছিস কেন? লামিয়া টিস্যুতে নাক মুছে বলে, সর্বনাশ হলে কাঁদবো না। দিদার বিরক্ত হয়ে বলল, বালের সর্বনাশ হয়েছে। জুই দিদারকে ধমক দিয়ে বলল, উস্টা খাইবি কইলাম, বন্ধু হয়ে বন্ধুর কষ্ট না বুঝে বকা দিচ্ছিস। আশিক বলল, ঠিক, একদম ঠিক। বন্ধুর সুখে সুখী হওয়া যেমন দরকার তেমনি বন্ধুর দুঃখে দুঃখী হওয়া উচিত। এই যেমন আমাকে দেখো, লামিয়ার কষ্টে আমি কষ্টিত। এই ড্রামাবাই ড্রামাবাজদের ড্রামা দেখলে মানুষ সিরিয়াস মুহূর্তেও হেসে ফেলবে, তবে বিষয়টা যখন লামিয়ার সর্বনাশের, সেখানে ভুল করেও হেসে ফেলা মানে দণ্ডনীয় অপরাধ। পাশ থেকে আহিল ওদেরকে বলল, এক কাজ কর, সবাই মিলে আমার বাসায় চলে আয়, তারপর শুনি কি সর্বনাশ হয়েছে। এটা ভালো কথা বলেছিস, তোর ভাই বাসায় আছে তো? খুশিতে গদগদ হয়ে জিজ্ঞেস করল রেশমি। লামিয়া এবার রামধমক দিয়ে বলল, খবরদার মহিলা, ওনার দিকে নজর দিবি না। সর্বনাশ হয়ে যাচ্ছে বলে কি আমি তোদেরকে বিলিয়ে দিয়েছি ওনাকে? ইস, তুই যেভাবে বলছিস মনে হচ্ছে উনি লিখিতভাবে শুধুই তোর, বলল জুই। এবার আশিক ধমক। ঘরে গিয়েও লামিয়ার কুমিরের কান্না কিছুক্ষণ চলল। অবশেষে সকলে গোল বৈঠকে বসে জানতে পারল সর্বনাশটা হলো লামিয়ার বিয়ে ঠিক করেছে ওর বাবা মা, কিন্তু ও তো এত তাড়াতাড়ি বিয়ে করবে না। লামিয়া কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। টিস্যু দিয়ে ফের নাক মুছে আহিলকে বলল, আমাকেও তোর বাসায় নিয়ে আয় না জান, তাহলে এক ঢিলে দুই পাখি মারা হবে। বিয়েও করতে হবে না, আবার সারাক্ষণ তোর ভাইকে দেখতে পারবো। ভাইয়ার বউ করে আনি? আমি তো এক পায়ে রাজি, তবুও অন্য কাউকে এখন বিয়ে করব না। মেকি কান্না করে বলল লামিয়া। আশিক আরেকটা টিস্যু এগিয়ে দিয়ে বলল, ও হে লামিয়া, এখন কি আর হবে কাঁদিয়া, বউ সে যে অন্যের বাড়িতে যা চলিয়া। রেশমি খ্যাঁক করে বলে উঠল, তোরে না বলছি এসব ফালতু কবিতা বানাবি না। তোর কি চুমকি? উফ, থুক্কু রেশমি, বালের একটা নাম রাখছে, খালি ভুইলা যাই। আমার ক্ষমতা থাকলে তোর জন্য একটা গরু জবাই দিয়া নাম পাল্টাইয়া চুমকি রাখতাম, তারপর গান গাইতাম, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। কিন্তু তোর কপাল খারাপ, গরু কেনার টাকা নাই আমার কাছে। তুই নিজেই তো একটা গরু, আল্লাহর ওয়াস্তে নিজেই নিজেরে জবাই দিয়ে দে, বলল জুই। জুই, তোরে না বলছি বেশি করবি না কুই কুই। এই বাল থামবি তোরা, আমার সমস্যার সমাধান দে, বিরক্ত হয়ে চেঁচিয়ে বলল লামিয়া। আহিল বলল, সমাধান আর কি? তুই ওই ছেলের সাথে দেখা করবি আলাদা, দেখে করে বলে দিবি তুই এখন বিয়ে করবি না। আমি একা যাব? তা কেন, আমরা তো আছি, আমরাও যাব। দিদার খুশি হয়ে বলল, হ মামা, দারুণ হইব, যা মন চায় সবাই মিল্লা খাইয়া দাইয়া বড় লিস্ট ধরাই দিমু ব্যাটার হাতে। তখন লামিয়ার কথায় বিয়ে ক্যান্সেল না করলেও লামিয়ার আমাদের মতো খাদক বন্ধুদের ভয়ে ঠিক ঠিক বিয়ে ক্যান্সেল করবে, দেখিস। এবার সবাই উচ্চ স্বরে হাসে। অর্ষা হঠাৎ খেয়াল করে তিয়াস নেই ঘরে, তাই সে তিয়াসকে শখে খুঁজতে বের হয়। এদিকটায় সবার প্রথম রুমটা আফরিনের, মাঝখানের রুম আহনাফের আর শেষেরটা আহিলের। সবাই আফরিনের রুমে বসে আড্ডা দিচ্ছে। অর্ষা আগে আহনাফের রুমে উকি দেয়, দেখতে পায় অর্ষা থতমত খেয়ে বলে, না মানে কিছু না, তিয়াস ভুল করে চলে এসেছে। আহনাফ কিছু বলল না।
ওয়ার্ড্রব আর আলমারি থেকে কাপড় চোপড় বের করে গোছাতে লাগলো। তিয়াস অর্ষার কোল থেকে নেমে আবারও লোশন আর পারফিউমের বোতলগুলো নামিয়ে খেলতে শুরু করে। অর্ষা ভীরু কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, সুইজারল্যান্ড ফিরে যাচ্ছি। হঠাৎ? আমি তো ওখানেই থাকি। আফরিনের বিয়ের জন্য এসেছিলাম। অবশ্য আরও 7 দিন বাংলাদেশেই থাকার কথা ছিল, তবে অফিসে জরুরি কাজ পড়ে গেছে, তাই আজই ফিরতে হবে। এখনই? না, রাতে ফ্লাইট। ও। আহনাফ এবার তিয়াসকে জিজ্ঞেস করল, কি ব্যাপার, পারফিউম পছন্দ হয়েছে? তিয়াস ওর কথায় কান দিল না, সে তার মতো খেলছে। আহনাফ হেসে বলল, আমারও ছোট তুলতুলে একটা বাবু আছে। অর্ষা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি? আপনি বিবাহিত? তুমি বিবাহিত? মানে কি? তিয়াসকে তুমি তোমার বাবু বলো না? বলি। আমিও ক্যাথিয়নকে আমার বাবু বলি। তার মানে তো এই নয় যে আমি বিবাহিত। অর্ষা বিড়বিড় করে বলল, ছাক বাবা, এই যাত্রায় আমার 3 বান্ধবী অদৃশ্য ছ্যাঁকা খাওয়া থেকে বেঁচে গেল। মুখে বলল, ক্যাথিয়ন কে? আমার বিড়াল। অর্ষা ভ্যাবাচ্চাকা খেয়ে বলে, নয়, হ্যাঁ, আমি আদর করে ডাকি ক্যাথি। তার মানে তোর প্রেমিকা আছে, নাম ক্যাথি? আহনাফের শেষের কথাটা শুনে দরজায় দাঁড়িয়েই বললেন আমিনা বেগম। আহনাফ হতাশ দৃষ্টিতে একবার মায়ের দিকে তাকায়, আরেকবার অর্ষার দিকে তাকায়। সে ভারী গলায় বলে, প্রতিটা বার ভুল সময় এসে ভুল কথা শোনো কেন বলো তো? ভুল শুনেছি মানে? স্পষ্টই তো শুনলাম। অর্ষা, তুমিই বলো। আহনাফ মাত্রই না বলল ও আদর করে ক্যাথি ডাকে। তারপর তিনি ছেলের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বললেন, ক্যাথি নাম তো বিদেশি বিদেশি লাগে। তার মানে তুই একটা বিদেশিনীকে ভালোবাসিস? এরপর ওর হাতে থাকা নখের আঁচড়ের দিকে ইশারায় ইঙ্গিত করে বলেন, আবার সাথে করে দেশেও নিয়ে এসেছিস? কোথায় রেখেছিস বল? আহনাফ কি বলবে বুঝতে পারছে না। তার মা তো অর্ষার চেয়েও 1 কাঠি ওপরে সহজ সরল। বাবা যে কিভাবে এতগুলো বছর মাকে। বিকেলের রেস্টুরেন্টে গিয়ে ঘটল এক চমকপ্রদ ঘটনা, যেটার জন্য গ্যাঞ্জাম পার্টি মোটেও প্রস্তুত ছিল না। গতকাল রাত থেকে রেস্টুরেন্টে আসা অবধি এবং ছেলেকে দেখার আগ অবধি যেই লামিয়া ফ্যাসফ্যাস করে কাঁদছিল, নাকের পানি মুছতে মুছতে 10 প্যাকেট পকেট টিস্যু শেষ করেছিল, সেই লামিয়া হুট করে পোল্টি খেল। শুধু পোল্টি নয়, চরম লেভেলের পোল্টি যাকে বলে। ছেলেকে দেখে তার মাথা ঘুরে গেছে। অস্থিরতায় নাকি উত্তেজনায় নাকি ঢং করেই নিয়ন্ত্রণ হারিয়েছে, তা অবশ্য এখনো বোঝা যায়নি। নিয়ন্ত্রণ হারিয়ে পড়েছে আহিলের ওপর। ভাগ্যক্রমে আহিলের জায়গায় দিদার কিংবা আশিক ছিল না। ওরা দুজন হলে লামিয়ার এই পোল্টি খাওয়ার জন্য ধরা তো দূরে থাকো, রেস্টুরেন্টের ছাদ থেকে ছুঁড়ে নিচে ফেলত। অর্ষার কাঁধে মাথা রেখে প্রায় অচেতন অবস্থায় বসে রয়েছে লামিয়া। লামিয়ার একপাশে বসেছে রেশমি, আর পেছনে দাঁড়িয়ে রয়েছে জুই। ওরা দুজনেই হাত দ্বারা লামিয়াকে হাওয়া দিচ্ছে। এদিকে ওদের হঠাৎ এমন কাণ্ড দেখে বিচলিত হয়ে পড়েছে পাত্র। সে জুই এবং রেশমির উদ্দেশ্যে গাঁইগুই করে বলল, ফ্যান আছে তো? ফ্যান ছেড়ে দিতে বলি। ওরা কেউ পাত্রের কথায় বিশেষ পাত্তা দিল না। আশিক বসেছিল আহিলের পাশের চেয়ারে। ও কানের কাছে মুখ নিয়ে বলল, ড্রামাবাজগুলা কি শুরু করছে? দিদার পাশ থেকে একইভাবে ফিসফিস করে বলল, এই বালের মাইয়া এমন চিৎকাইত হইয়া গেল কে হঠাৎ? আশিককে হতাশ দেখালো। সে ঠোঁট উল্টে বলল, জানি না। লামিয়ার রেস্টুরেন্টে ছেলেকে ধুইতে আসছে নাকি শুইতে আসছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। ও কিসের জন্য আসছে জানি না ভাই, কিন্তু আমি তো আসছি খাইতে, বিড়বিড় করে বলল দিদার। পাত্রের অস্বস্তিবোধ বাড়ছে বা কমছে না। সে একবার একবার করে সকলের দিকে তাকাচ্ছে, চোখে মুখে বিচলিত ভাব আর কপালে চিন্তার ভাঁজ। সে ইতস্ত বোধ করে লামিয়ার উদ্দেশ্যে বলল, আপনি কি বেশি অসুস্থ? লামিয়া নিরুত্তর। এবার পাত্র বলল, আমাদের মনে হয় সময় নষ্ট না করে ওনাকে ডাক্তারের কাছে নেওয়া উচিত। সঙ্গে সঙ্গে অদ্ভুতভাবে সোজা হয়ে বসল লামিয়া। দুপাটি দাঁত বের করে হেসে বলল। এরপর লামিয়া খুশিতে গদগদ হয়ে সকলের সাথে নিহালের পরিচয় করিয়ে দিল।
নিহাল সবার পছন্দ মতো খাবার অর্ডার দিতে বলল। সেই সময় লামিয়া ফট করে বলল, না না, পছন্দের খাবার আবার কি, আমরা সবাই খেয়ে এসেছি, প্রচণ্ড গরম এখন, আপনি বরং সবার জন্য একটা করে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করুন। লামিয়ার এ কথা শুনে সকলে হা করে তাকায়। এই মেয়ে বলে কি? বিশেষ করে দিদার চোখ মুখ কুঁচকে তাকায়। ওর চোখের দৃষ্টি বলছে একবার শুধু বের হই রেস্টুরেন্ট থেকে। নিহাল অবশ্য লামিয়ার কথা শুনল না। সে ওদেরকে পছন্দ অনুযায়ী অর্ডার করতে বলো, কিন্তু যেখানে লামিয়া বলেই দিয়েছে সবাই খেয়ে এসেছে, তখন ওরা আর বাড়তি কী বা অর্ডার করবে? বেহায়াপনা তো আর করা যায় না। তাই সকলে ভদ্রতা বজায় রাখতে লামিয়ার কথাই রাখতে বলল। প্রথম দেখায় হবু বউয়ের বন্ধুদের শুধু কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে বিষয়টা নিহালের কাছে দৃষ্টিকটু লাগলো। তাই সে কোল্ড ড্রিঙ্কসের সাথে বার্গার চাউমিন অর্ডার করল। তার আগে ওয়েটারকে সবার জন্য কফি দিয়ে যেতে বলল। ওরা খেয়ে এসেছে বলা সত্ত্বেও নিহাল যে নিজে থেকে এতটুকু খাওয়াচ্ছে, ওর এই আন্তরিকতায় উপস্থিত সকলেই মুগ্ধ হয়ে গেছে। খেতে খেতে সকলে বেশ আড্ডাও দেয়। খাওয়া দাওয়া শেষ করে বিদায় নেয় সবাই। অর্ষা বাদে বাকি সবাই তেরে মেরে যায় লামিয়ার দিকে। লামিয়া ভয়ে অর্ষার পেছনে লুকিয়ে বলে, আমায় বাঁচা বোকারানি। দিদার দাঁত খিচিয়ে বলল, কেউ তোকে বাঁচাতে পারবে না, তুই এভাবে পোল্টি খেলো কেন বেয়াদব? আশিক আহত কণ্ঠে বলল, সেটাই তো, পোল্টি যদি খাবি তাহলে কুমিরের কান্না কাঁদুলি কেন? অযথা টিস্যু কিনে আমার টাকা নষ্ট করলাম। লামিয়া অর্ষার গলা জড়িয়ে ধরে কল্পনায় অভিনিবেশ হয়ে বলে, কি করব ইয়ার, সে যে এত হ্যান্ডসাম আর সুদর্শন হবে তা কে জানত? অর্ষা অবাক হয়ে জিজ্ঞেস করে, তার মানে তুই বিয়েতে রাজি? আলবত রাজি। তোরা সবাই তৈরি হয়ে যা বিয়ে খাওয়ার জন্য। দিদার কটমট করে বলল, গিরগিটিও তোকে দেখলে লজ্জা পাবে, বেইমানের বেইমান। লামিয়া হাসে, বাকিরাও খুশি। ছেলে যখন লামিয়ার পছন্দ হয়েছে তখন বন্ধুমহলেরও আপত্তি করার। না না বাবা, আমি এখন আর কোথাও যেতে পারবো না, এমনি শরীর ভালো না, তার মধ্যে মাত্র বাহির থেকে আসলাম। তাহলে কি তুই একা থাকবি? একা কোথায়, রেনু আপা তো আছে। তো কি, চল যাই। না রে, জোর করিস না প্লিজ। শিওর থাকতে পারবি? হ্যাঁ রে বাবা, তুই চিন্তা করিস না। আচ্ছা সাবধানে থাকিস, কিছু লাগলে রেনু আপাকে বলবি। অর্ষার মাথায় হাত বুলিয়ে বলল আহিল। অর্ষা হেসে ফেলে। কেয়া, তিয়াস আর আহিল ছাড়া কেউ তাকে এভাবে আদর করে না। এই মানুষগুলোর জন্যই বোধহয় সে বেঁচে আছে। এরা ছাড়া তার তো আর কেউ নেই। সে কখনো নিজের একটা মানুষ হবে এটাও ভাবে না। নিজের মানুষ নিয়ে তার কোনো স্বপ্ন নেই। আহিল যাওয়ার আগে রেনুকে বলে গেল, অর্ষার কাছে কাছে থেকো আপা। হাইচ্ছা ভাইজান, আপনি কোনো চিন্তা কইরেন না। আহিল চলে যাওয়ার পর অর্ষা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। অসময়ে ঘুম পাচ্ছে তার। দু চোখের পাতা এক করতেই কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে যায়। অর্ষা আর রেনু ছাড়া বাড়িতে কেউ নেই। দুজনের উপস্থিতিও আলাদা স্থানে। রেনু অবশ্য অর্ষার সাথে অর্ষার রুমেই থাকতে চেয়েছিল, তবে অর্ষা রাজি হয়নি। সে ঘুমাবে আর অন্যজন জেগে পাহারা দেবে, ব্যাপারটা তার পছন্দ নয়। এত সুখ তার জন্য নয়। এ বাড়িতে আসার পর যেই আরাম আয়েশ করছে সেটাও তো তার কল্পনাতে তো ছিল। অর্ষা আর সেখানে না দাঁড়িয়ে আহনাফের রুমে দৌড়ে গেল। পিছু পিছু কফি নিয়ে রেনুও এলো। আহনাফ তখন ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হচ্ছিল। একটা ট্রাউজার শুধু তার পরনে। এই অবস্থায় অর্ষার সামনে তার ভীষণ লজ্জা লাগছিল। তাই হাতের তোয়ালেটা পিঠের ওপর দিয়ে শরীরটা ঢেকে নিল। ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কি? অর্ষা হা করে তাকিয়ে আছে। খালি গায়ে থাকার দরুন আহনাফের হাতের বাহুতে আর পেটের দিকে ক্ষত সে দেখে ফেলেছে। লাল হয়ে ফুলে আছে ক্ষতস্থানগুলো। মাথায়ও সম্ভবত ভালোই আঘাত পেয়েছে, নয়তো ব্যান্ডেজ নিশ্চয়ই করা লাগতো না। এই অবস্থায়ও একটা মানুষ এত কুল, এত শান্ত। অর্ষা বোকার মতো বলে ফেলল, আপনার ব্যথা করছে না? আহনাফ হাতের ইশারায় রেনুকে কফির মগটা দিতে বলল। রেনু এগিয়ে এসে কফির মগ দিয়ে আবার অর্ষার পেছনে গিয়ে দাঁড়ালো। আহনাফ কফিতে চুমুক দিয়ে বলল, তোমার কি মনে হয়? আমার কি মনে হবে? ব্যথা তো আর আমি পাইনি। আপনি এত কুল কুল আছেন, কিভাবে অ্যাক্সিডেন্ট করেও?
আমি হলে তো মনে 1 মাস আগে হাসপাতালের বেড থেকে উঠতেই পারতাম না। আহনাফ হেসে ফেলে। ওর হাসিতে বিব্রত হয় অর্ষা। সে কি হাসির মতো কিছু বলেছে? পেছন থেকে রেনু ফিসফিস করে অর্ষাকে বলে, অ্যাক্সিডেন্ট কইরে ভাইজানের মনে হয় মাথা নষ্ট হইয়া গেছে আপা। দেহেন হুদাই হাসতাছে। ভাইজান রে কি পাবনা হাসপাতালে ভর্তি করব? হুনছি ওইখানে সব মেন্ডাল মানুষ থাকে। অর্ষা পা দিয়ে রেনুর পায়ে আস্তে খোঁচা দেয়। রেনু থেমে যায়। এদিকে মগের সবটুকু কফি শেষ করে বিছানায় বসে আহনাফ। শরীরের ব্যথাগুলো আবার জাগ্রত হয়েছে। সে দাঁতে দাঁতে দাঁত চেপে ব্যথা নিবারণ করার আপ্রাণ চেষ্টা করে। ব্যথাকে কিছুটা নিয়ন্ত্রণে এনে অর্ষার দিকে তাকিয়ে বলে, আমার এই ব্যথাগুলো তোমার ভাবির মারের কাছে কিছুই নয় অর্ষা। তুমি তো প্রতিনিয়ত সেগুলো সহ্য করছো। অর্ষা এবার চুপসে যায়। বাড়ির প্রসঙ্গ কোথাও উঠলে সে কিছু বলতে পারে না। সত্যি বলতে তার বলার মতো কিছু থাকে না আর তখন। আহনাফ ওর চুপসে যাওয়া মুখটা দেখে প্রসঙ্গ পাল্টে বলল, অনেক ব্যথা করছে, কিন্তু আমি প্রকাশ করতে পারছি না। শুভ্র আলোক ছটায় আহনাফের ফর্সা পিঠটিতে আলতো কাপা হাতে রক্ত তুলা দিয়ে মুছে দিচ্ছে অর্ষা। পাশেই তুলোর প্যাকেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে রেনু। আহনাফের লজ্জা কিন্তু ভাঙেনি। সে তোয়ালে খোলেনি শরীর থেকে, শুধুমাত্র ক্ষতস্থান থেকে কিঞ্চিত সরিয়েছে। অর্ষার কাপা কাপা হাতের স্পর্শ বুঝতে বেগ পেতে হয় না আহনাফকে। সে অনেকক্ষণ যাবৎ চুপ থাকলেও এবার বলেই ফেলল, তোমার কি আবার জ্বর এসেছে? অর্ষা চমকে উঠে বলল, না তো। তাহলে এত কাঁপছো কেন? রেনু মুখ টিপে হাসছে। অর্ষার কাঁপা কাঁপা হাতটি সেও লক্ষ্য করেছে, তবে এতক্ষণ কিছু বলার সাহস হয়নি। এখন আহনাফ বলায় সে আর না হেসে পারল না। অর্ষা আরও বিব্রত বোধ করতে থাকে। আফায় মনে হয় শরমাইতাছে। মুখ টিপে হেসেই বলল রেনু। আহনাফ অর্ষার দিকে ঘুরে বসল। অবাক হওয়ার ভান ধরে বলল, তাই নাকি? তাহলে তো শরমে শরমে কাটাকাটি হওয়ার কথা, কারণ আমিও শরম পাই। রেনু এবার শব্দ করে হেসে ফেলে। আহনাফ ধমক দিয়ে বলে, হাসছিস কেন? লজ্জা পাওয়া কি খারাপ কিছু? রেনুর হাসি বন্ধ হয়ে যায়। সে স্ট্যাচুর মতো সোজা হয়ে দাঁড়ায়। অর্ষা ঠিক বুঝতে পারল না আহনাফ তার পক্ষ নিল নাকি তাকে নিয়ে মজা উড়ালো। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারছিল না। আহিলের কাছে শুনেছে লোকটা নাকি ইন্ট্রোভার্ট স্বভাবের, কিন্তু কই, এখন তো তার এমনটা মনে হচ্ছে না। সে তো দিব্যি অর্ষার সঙ্গে মজা লুটছে। এর মানে কি তবে? কিন্তু আহিলও তো আর তাকে মিথ্যে বলবে না। সে ভাবনা চিন্তা বাদ দিয়ে যার পরনায় নিজেকে শান্ত করল। নিচু স্বরে বলল, আমি যাই, আপনি রেস্ট নিন। উত্তরের অপেক্ষা না করেই অর্ষা বড় বড় পা ফেলে আহনাফের ঘর থেকে প্রস্থান করে। আমেনা বেগমদের বাড়ি ফিরতে ফিরতে রাত 12টা পার হয়ে গেছে। বাড়ি ফিরে ছেলের এই অবস্থা দেখে তিনি কান্নাকাটি জুড়ে দিয়েছেন। জহির চৌধুরী অস্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। আহনাফ মূলত তার মতোই হয়েছে। সহজে নিজের সুখ দুঃখগুলো প্রকাশ করতে পারেন না, যেমনটা আমেনা বেগম অনায়াসেই পারছেন। আমেনা বেগম কাঁদতে কাঁদতে বলছেন, তুই আমায় আগে কেন জানাসনি বলতো? আমার ছেলের তোমাকে রাত জেগে বসে থাকতে হবে না, তুমি গিয়ে শুয়ে পড়ো। চুপ করে থাক, কোনো কথা বলবি না। তুই অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবি আর আমি কাছে থেকেও ঘুমাবো। বিদেশ বিভূয়ে তো অসুস্থ হলেও জানাস না কখনো। জানিয়ে কি হবে? তুমি তো যাওয়ার জন্য কান্নাকাটি জুড়ে দেবে। এখনো একই কাজ করছো। যাও তো, ঘুমাও। আমি কি বললাম তুই শুনিসনি? তুই আগে বিয়েটা কর, বউয়ের হাতে তোর সব দায়িত্ব দিয়ে তারপর আমি শান্তিতে ঘুমাবো। তুমি তাও ঘুমাবে না মা, আমি জানি ভালো করে। তিনি ফ্যাকাসে মুখে বললেন, না, ঘুমালে নাই। প্রয়োজনে বউ শাশুড়ি মিলে ছেলের সেবা করব। জহির চৌধুরী বললেন, ছেলেটাকে এবার একটু ঘুমাতে দাও। ওষুধ খেয়েছো ভাইয়া? জিজ্ঞেস করল আহিল। হ্যাঁ, আমি খেয়েছি। অর্ষা ঠিকমতো খাচ্ছে নাকি, ওষুধ খেয়েছে নাকি ওর খবর নে আগে। যেহেতু তোর কারণেই এই বাড়িতে আসছে, সুতরাং অর্ষা এখন তোর রেসপন্সিবিলিটি। ও ঘুমাচ্ছে ভাইয়া, রেনু আপার থেকে জেনে নিয়েছি। আমেনা বেগম বললেন, ঠিক আছে, তোরাও গিয়ে এখন ঘুমিয়ে পড়। আমেনা বেগম রয়ে গেলেন। তিনি ছেলের মাথায় চুলে বিলি কেটে দিচ্ছেন।
এতক্ষণ ক্ষতস্থানে ভীষণ যন্ত্রণা হচ্ছিল আহনাফের। তবে এখন মায়ের মমতাময় হাতের স্পর্শে দু চোখের পাতায় শান্তির ঘুম ভর করেছে। সকালে কলেজে যাওয়ার সময় কেয়া এসে উপস্থিত হলো এই বাড়ি। সকলের নাস্তা প্রায় শেষ। আহিল আর অর্ষা বের হচ্ছিল তখন। মেইন গেটে কেয়ার সঙ্গে দেখা হয়ে যায়। অর্ষা দৌড়ে গিয়ে কেয়াকে জড়িয়ে ধরে। কেয়াও অর্ষাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ আপু, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। গতকাল তো তোর সাথে দেখা হলো না, তাই ভাবলাম আজ দেখা করে যাই। তোর শরীর কেমন এখন? আলহামদুলিল্লাহ মদুরিল্লাহ, এখন অনেকটাই সুস্থ। তুমি আজ শোরুমে যাওনি? গিয়েছি, ভার্সিটিতে যাব, পরীক্ষা আছে। পরীক্ষা কয়টায়? 10:30টায়। তোরা মনে হয় কলেজে যাচ্ছিলি, তাহলে আর দেরি করিস না, সাবধানে যা। আহিল বলল, আমরা যাচ্ছি, তুমি ভেতরে যাও। না, এসেছিলাম অর্ষাকে দেখতেই। অর্ষা অসহায়ভাবে বলল, ওর ভাই অ্যাক্সিডেন্ট। কেয়াকে নিয়ে তিনি সোফায় বসলেন। কেয়া জিজ্ঞেস করল, ভালো আছেন আন্টি? আলহামদুলিল্লাহ মা, ভালো। তোমার কি খবর বলো? কাল আসলে দেখা করোনি কেন? জি আলহামদুলিল্লাহ ভালো। সময় ছিল না আন্টি, আজ পরীক্ষা আছে তো তাই ছুটি নিয়েছি। ভাবলাম যাওয়ার আগে অর্ষাকে দেখে যাই। ওরা তো কিছুক্ষণ আগেই বের হলো। দেখা হয়েছে? আহনাফ ভাইয়া নাকি অ্যাক্সিডেন্ট করেছে? আমেনা বেগমের হাসি হাসি মুখটিতে আধার নেমে আসে। মুখটা প্রায় কাঁদো কাঁদো। ধরে আসা গলায় বললেন, হ্যাঁ, কি যে হয়ে গেল। খুব বেশি অসুস্থ? হ্যাঁ, একটু আগে খাইয়ে ওষুধ খাওয়াই দিলাম, এখন ঘুমাচ্ছে যখন, তখন তো আর দেখতে যাওয়ার কিছু নেই। তাই কেয়া ছোট করে বলল, ওহ, তুমি খেয়ে এসেছে? জি আন্টি। একটু থেমে কেয়া হাত ঘড়িতে সময় দেখে বলল, এখন তাহলে উঠি, আমি ভার্সিটিতে যেতে হবে। আচ্ছা, ভালো মতো পরীক্ষা দিও, আর সময় করে একদিন এসো। ইনশাআল্লাহ আসব, বলে কেয়া চলে যায়। আমিনা বেগম একবার আহনাফের রুমে উকি দিয়ে দেখেন জেগেছে কিনা। না, জাগেনি। কলেজে আসার পর থেকে ফোনে ঘুডুটুর মুটুর প্রেমালাপে ব্যস্ত লামিয়া। ওর ফিসফিসানি প্রেমালাপে বিরক্ত গ্যাঞ্জাম পার্টির বাকি সদস্য। এমনকি সে ক্লাসে বসেও পর্যন্ত বেঞ্চের নিচে মাথা লুকিয়ে ফিসফিস করে কথা বলছে। রেশমি প্রায় অতিরিক্ত বিরক্ত হয়েই লামিয়ার কোমরে খোঁচা দিয়ে বলল, দুনিয়াতে একলাই কি তুই পীড়িত করছো? ফোন রাখ কইতাছি, এক্ষুনি ফোন রাখবি। লামিয়া বিরক্ত চোখে তাকায়। ফোন কেটে ফিসফিস করে বলে, এখন প্রেম করব না তো কখন করব? বিয়ের পর? বিয়ের পরেই করবি, বিরক্ত লাগতাছে তোর লুলামিগিরি। রেশমি, বাজে কথা বলবি না। অর্ষা যথাসম্ভব চেষ্টা করছিল ওদের কথোপকথনে কান না দিয়ে স্যারের লেকচারে মনোযোগ দেওয়ার জন্য। ওর বাম পাশে বসেছে জুই। সে কারো সাথে মেসেজিং করছে আর মিটমিট করে হাসছে। ডান পাশে রেশমি আর লামিয়া ফিসফিস করেই তুমুল ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। একেই না বলে গ্যাঞ্জাম পার্টি। স্যারের অনেকক্ষণ যাবৎ ওদের লক্ষ্য করছিলেন। এবার তিনি কড়া কণ্ঠে লামিয়া ও রেশমির উদ্দেশ্যে বলল, কি হচ্ছে? জুই ভয়ে আঁতকে ওঠে। যদিও স্যার ধমক দিয়েছিলেন ওদের দুজনকে, তবে জুই ভেবে নিয়েছে স্যার ওকে ফোন চালাতে দেখে ফেলেছে, যার তরুণ ভয়ের চোটে ফোন হাত থেকে ছিটকে অর্ষার পায়ের কাছে পড়েছে। ক্লাসের সকলের দৃষ্টি এখন ওদের বেঞ্চে বসা ওদের চারজনের ওপর স্থির। অর্ষা ফোন তুলে বেঞ্চের নিচ থেকে মাথা উঠাবে, তখনই ফোন ভাইব্রেট হওয়া শুরু হয়। স্যারও তখন ওদের বেঞ্চের সামনে এসে দাঁড়িয়েছে। স্যার ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন অর্ষার দিকে। গম্ভীর কণ্ঠে বললেন, কে? প্রেম করছে? বিস্ময়ে হা হয়ে যায় অর্ষার মুখ। প্রেম? আর সে তো এসবের আগেও নেই, পিছেও না। সে তড়িঘড়ি করে বলল, না স্যার। কি না? দেখি ফোনটা দাও। জুই চোখ বন্ধ করে মনে মনে আল্লাহকে ডাকছে। স্যার ফোন হাতে নিয়ে দেখেন স্ক্রিনে লেখা সন্টু মন্টু জান। তিনি নামটা দেখে দুভ্রু উঁচু করে জোরে বললেন, সন্টু মন্টু জান? এই নাম শুনে ক্লাসের সবাই সমস্বরে হেসে ওঠে। স্যারও কেন জানি হেসে ফেলল। কিয়ৎক্ষণ বাদে সকলকে ধমক দিয়ে বলল,
সাইলেন্ট। দ্বিতীয় দফায় ফোন ভাইব্রেট হচ্ছে। এবার স্যার নিজেই ফোন রিসিভ করে লাউড স্পিকারে দেন। তিনি কিছু বলার পূর্বেই ফোনের অপর প্রান্ত থেকে রাশভারী কণ্ঠে ভেসে আসে, এই বেয়াদব ফাজিল মেয়ে, এখন কেন উত্তর দিচ্ছেন না? আপনার জান জান বলা বের করব আমি। আপনি চেনেন আমায়? খবরদার বলে দিচ্ছি, আমায় ডিস্টার্ব করবেন না। বলে ফোন লাইন কেটে দেয় ছেলেটি। এবার সবাই স্তব্ধ হয়ে যায়, এমনকি স্যারও। স্যার বিস্ময় নিয়ে বললেন, তোমায় আমি অনেক সহজ সরল ভাবতাম অর্ষা। সন্টু মন্টু জান লেখা দেখে ভাবলাম থাক, দুদিন পর ভার্সিটিতে যাবে, এখন তো প্রেম করতেই পারে। কিন্তু এখন তো দেখছি ঘটনা ভিন্ন। তুমি একটা ছেলেকে ডিস্টার্ব করছে। স্যারের কথা কর্ণকুহরে আঘাত করার পূর্বেই অর্ষার হাত পা কাঁপছে। এমনকি জুই বাদে গ্যাঞ্জাম পার্টির সকলেও অবাক, কারণ ওপাশে কথা বলা ছেলেটি ছিল আহনাফ। সকলকে অবাক করে দিয়ে জুই ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দেয়। স্যার থতমতো খেয়ে যান ওর কান্না দেখে। জুইয়ের দেখা দেখি লামিয়া আর রেশমিও কান্না শুরু করে দেয়। এদিকে অর্ষার তো স্যারের ধমক খেয়ে আগে থেকেই কাঁদো কাঁদো ভাব, এবার সেও পুরোপুরি কান্না শুরু করে। উপস্থিত সকলের চক্ষু চরক গাছ, সকলেই বিড়বিড় করছে। ড্রামাবাজগুলা নতুন ড্রামা শুরু করেছে আবার। স্যার বিস্মিত হয়ে বললেন, কি আশ্চর্য, তোমরা কাঁদছ কেন? তখন ছেলেদের মধ্যে থেকে একটা ছেলে উঠে আসে। ছেলেটি জুইয়ের প্রাক্তন। সে সুযোগটা হাতছাড়া করল না, কারণ জুইও সুযোগ পেলে কখনো তাকে হেনস্থা করতে ছাড়ে না। সে স্যারের কাছে এসে বলল, স্যার, ফোন তো এটা জুইয়ের, অর্ষার নয়। জুইয়ের কান্না বাড়ে এবার। স্যার অবাক হয়ে বলেন, এই সন্টু মন্টু জান তাহলে তোমার, এজন্যই ধরা পড়ে তুমি কাঁদছ? জুইয়ের কান্নার গতি বাড়ে। লামিয়া আর রেশমি থেমে যায়। লামিয়া বিরক্ত হয়ে বিড়বিড় করে বলে, দুর্বল, এই মাইয়ার দোষ। আমি আরও ভাবলাম জুইয়ের ফোন দিয়েই মনে হয় অর্ষা আহনাফকে জ্বালাচ্ছে। বেচারি বোকারানি বকা খাচ্ছে বলে কাঁদছিলাম, এখন দেখি আসল কালপ্রিট জুই। স্যার লামিয়াকে বিড়বিড় করতে দেখে জিজ্ঞেস করলেন, অর্ষাকে ধমক দেওয়ায় অর্ষা কাঁদছে? জুই না হয় কাঁদছিল ভয়ে যদি অর্ষা আমায় সব বলে দে তাই, কিন্তু তুমি কেন কাঁদছিলে? লামিয়া বিমর্ষতা প্রকাশ করে বলল, আমি ভেবেছি জুই অর্ষার জন্য কাঁদছে। ভাবলাম আমিও তো অর্ষার বান্ধবী, তাহলে আমি কেন কাঁদব না? স্যার অসহায় দৃষ্টিতে রেশমের দিকে তাকিয়ে বললেন, আর তুমি? স্যার, অর্ষা, লামিয়া, রেশমি তো আমারও ফ্রেন্ড, তাহলে আমি কেন কাঁদব না? তোমাদের গ্যাঞ্জাম পার্টির ছেলে সদস্যরা কোথায়? ওরা কেন চুপ? এটা বলে সে ছেলেদের বেঞ্চের সারির দিকে তাকিয়ে দেখে আহিল। আশিক আর দিদার গলা ধরাধরি করে কাঁদছে। রেশমি নিচু গলায় লামিয়াকে বলে, দেখ, তিনটায় কুমিরের কান্না শুরু করছে, আমাদের চেয়েও বেশি ড্রামা জানে। এদিকে স্যার ওদের কাণ্ড দেখে হাসবে নাকি বকবে বুঝতে পারছে না। তিনি অন্য ছেলেদের বললেন, আরে এই। দিদার আশিকের মাথায় চাটি দিয়ে বলে, বেটা, তোর আজাইরা কবিতা এখানেও শুরু করা লাগবে? আহিল একটু গম্ভীর হয়ে জিজ্ঞেস করল, তুই ভাইয়ার নাম্বার কোথায় পেলি? জুঁই কাঁদো কাঁদো হয়ে বলে, তোর ফোন থেকে চুরি করেছি দোস্ত। লামিয়া অবাক হয়ে বলে, কি? ফ্রেন্ড হয়ে ফ্রেন্ডের ফোন থেকে তার বড় ভাইয়ের নাম্বার চুরি? তাও আবার আহনাফের নাম্বারটাই নিতে হলো? জুঁই ঝাঁঝের সাথে বলে, তাতে তোর কি রে? তোর তো এখন হবু বর আছে, তোর কেন জ্বলছে? লামিয়া আমতা আমতা করে বলল, জ্বলছে নাকি? কই না তো, বিশ্বাস হচ্ছে না? দাঁড়া, ফোন থেকে আইডি বের করে দেখাচ্ছি। তাকে যে রিকোয়েস্ট দিয়েছিলাম সেটাও ক্যান্সেল করে দিয়েছি। খুব উদ্ধার করেছিস, এখন থাম তুই। লামিয়াকে থামিয়ে রেশমি জুঁইকে বলল, লামিয়ার জ্বলুক বা না জ্বলুক, তুই আমাদের অগোচরে কাজটা কিভাবে করলি? অর্ষা বিরসমুখে বলল, সব সময় উল্টাপাল্টা কাজ করিস তোরা, আর বকা খাই আমি। উনিও বকল আর স্যারও। লামিয়া অর্ষাকে সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ করে না বোকারানি, সে তো আর জানতো না যে এটা তুই। ভাইয়া জানে মেয়েটা যে তুই? জুঁইকে জিজ্ঞেস করল আহিল। জুঁই নতমুখে বলল, না। আর ডিস্টার্ব করিস না ভাইয়াকে।
ডিস্টার্ব করি না তো দোস্ত, শুধু একটু মজা করছিলাম। তাও করিস না, এমনিতে আমাদের সামনে ভাইয়াকে নিয়ে মজা করিস তোরা, তাতে সমস্যা নেই, তবে ভাইয়ার সাথে ডিরেক্ট এমন কোনো মজা আর কেউ করিস না। একবার ভাবতো, ভাইয়া যদি জানতে পারে তখন কি ভাববে? জুঁই অনুনয় করে বলল, সরি দোস্ত, আর এমন হবে না, সত্যি বলছি। আহিল মুচকি হাসল। জুঁই অর্ষাকে জড়িয়ে ধরে বলল, তোকেও সেরি যান। অর্ষাও মুচকি হেসে বলল, সেরি বলতে হবে না পাগলি। আফরিন বাড়িতে এসেছে ঘণ্টাখানেক হবে। এসেই সে আহনাফের রুমে বসে আছে। মায়া মায়া দৃষ্টিতে তাকিয়ে আছে আহনাফের দিকে। তার মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে, তার ভাই এত সুদর্শন কেন? আসলেই এত সুদর্শন, নাকি তার ভাই বলে এত সুদর্শন লাগে? কি জানি বাবা। আফরিনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আহনাফ জিজ্ঞেস করে, কি দেখিস? আহনাফ আধশোয়া অবস্থায় কোলের ওপর বালিশ রেখে, একদম না, আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক মিস করি, কিন্তু তুমি তো স্বার্থপর। সুইজারল্যান্ডে পড়তে গিয়ে ওই দেশের প্রেমে পড়ে গেলে, পড়া শেষ করে ওখানেই জব নিলে, এমনকি ওখানেই স্যাটেল হয়ে গেলে। তাহলে এত সব কিছুর মানে কি দাঁড়ায় বলো তো? আমরা তোমাকে ভালোবাসলেও তুমি আমাদের একটুও ভালোবাসো না। তাই আমি এতগুলো কথা বললাম, আর তুমি শুধু তাই বললে। আর কি বলবো বলতো? তুই যে ঝগড়ুটে, আমি ভাই শান্তিপ্রিয় মানুষ, ঝগড়ার আগে পিছে নেই। আমি ঝগড়ুটে না? তোমার বউ হবে ঝগড়ুটে, দেখিও। তাহলে বউকে তোদের কাছে রেখে যাব। ইস, আমাদের থেকে দূরে থাকলেও বউকে দূরে রাখবে না, জানা আছে আমার সব। ওরে বাবা, তুই তো দেখে সব জানিস। জানবই তো, আমি অবুঝ নাকি? আহনাফ হাসে, ওর গালে হাত বুলিয়ে বলে, না, তুই আমার বুঝদার বোন। আফরিনও হাসে, এরপর আহনাফের দিকে তাকিয়ে বলে, তোমার অনেক কষ্ট হয় তাই না ভাইয়া? কেন? আবার বলে কেন? অ্যাক্সিডেন্ট করেছ, ব্যথা করছে না? তা তো করবেই। আচ্ছা বলো, কি খাবে? আজ আমি তোমার জন্য রান্না করব। রান্না? তাও আবার তুই? এভাবে বলছো কেন? আমি এখন মোটামুটি রান্না জানি। ওই মোটামুটি রান্না খেয়ে আমাকে আবার ওয়াশরুমে দৌড়াতে হবে না তো? মজা নিচ্ছ না? খেয়ে তো দেখো আগে। আহনাফ মৃদু হেসে বলল, আচ্ছা, তোর যা ইচ্ছে রান্না কর। না, তুমি বলো। তাহলে হালিম রান্না কর, হঠাৎ করে খেতে ইচ্ছে করল। ওকে, তুমি অপেক্ষা করো, আমি ঝটপট রান্না করে নিয়ে আসছি, বলে দৌড়ে ঘর থেকে বের হয়ে আফরিন। আহনাফ পেছন থেকে একটু জোরেই বলে, সাবধানে, হাত যেন না পুড়ে। আফরিনের রান্না শেষ হতে হতে আহিল আর অর্ষা কলেজ থেকে চলে আসে। রেনু গেছে দরজা খুলতে। ওরা দুজনে যখন বাড়ির ভেতর ঢুকছিল, তখন আফরিন হালিম নিয়ে রান্নাঘর থেকে বের হচ্ছিল। আফরিনকে দেখে আহিল চিৎকার করে ওঠে, দৌড়ে এসে জড়িয়ে ধরে। এদিকে হাতের বাটি পড়ে যাবে যাবে অবস্থা। অর্ষা এসে আফরিনের হাত থেকে বাটিটা নিয়ে নেয়। আফরিনও এবার ছোট ভাইকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে দেয়। আহিল খুশিতে আত্মহারা। সে আফরিনের কোনো কথাই শুনল না। এদিকে হালিমের বাটি হাতে বোকার মতো দাঁড়িয়ে আছে অর্ষা। সে এখন কি করবে? বাটি ধরে এভাবে দাঁড়িয়েই থাকবে, নাকি গিয়ে দিয়ে আসবে? ভাই বোনের মধ্যে গিয়ে থার্ড পার্সন হওয়া কি ঠিক হবে? ওর সাত পাঁচ ভাবতে ভাবতে রেনু রান্নাঘর থেকে বের হয়। রেনুর চোখে বিস্ময় ঠিকরে পড়ছে। সে বলল, উমা, আপনি এমনি বাটি নিয়ে দাঁড়ায় আছেন কে আফা? অর্ষা যেন একটু হাঁপ ছেড়ে বাঁচল, বলল, আপা, হালিমের বাটি আফরিন আপুকে দিয়ে আসবেন। রেনু দু হাতে মাছের পলি দেখিয়ে বলল, আমার হাতে মাছ আফা, কেবল কাটলাম, ফ্রিজে রাখতে আইছিলাম। এই হাত দিয়া খাউন নিয়ে গেলে আমারে দৌড়ানি দিব বড় ভাইজানে। খাবার আফরিন আপুর না? না, বড় ভাইজানে খাইব, একটু কষ্ট কইরা দিয়ে আহেন। আচ্ছা, বলেও অর্ষা সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে।
এই মানুষটার সামনে গেলেই দুনিয়ার সকল জড়তা তার মাঝে কাজ করে। সকালের ঝাড়িগুলোর কথাও মনে পড়ে যায় তার। হোক না জেনে দিয়েছে, তবুও তো ঝাড়িগুলো সেই খেয়েছে। রেনু মাছ ফ্রিজে রেখে ফিরে এসে বলল, এহানো খাড়াই আছেন, আমি দিয়ে আসমু? অর্ষা ইতস্তত করে বলল, না সমস্যা নেই, আমিই দিয়ে আসছি। ব্যাগটা সোফার ওপর রেখে গুটি গুটি পায়ে সে আহনাফের রুমের দিকে যায়। দরজা ভেতর থেকে চাপানো। সে বাইরে দাঁড়িয়ে দুবার নক করে। আহনাফ ভেতর থেকে জিজ্ঞেস করে, কে? আফরিন? না, অর্ষা। চাপা স্বরে বলল অর্ষা। গলা থেকে যেন শব্দও বের হচ্ছে না। অর্ষার কথা আহনাফ শুনতে পেল না, তাই কিছু